শালা অরণ্য 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 শালা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। অরণ্য, তোর বুকের পাঁজরগুলো আমি একটা একটা করে ভেঙে দেব। তুই জানিস না অরণ্য, তোর ভাই দুটো শরীরে আমি শুষ্ক অবস্থায় প্রবেশ করে গেছি। এরপরে তোদের সংসারটাকে আমি মরুভূমি করে দেব। আর কতজনের সংসার মরুভূমি করবে না বললে? এই আলোচনায় পঞ্চায়েতে আনাচে কানাচে তুমি যে আগুন জ্বেলেছো তা তুষের আগুনের মতো ধুয়াচ্ছে, তা একদিন দপ করে জ্বলে উঠবে। আর সেই জ্বলন্ত আগুন থেকে তুমিও রেহাই পাবে না বললে। শালা শহরের বাচ্চা, শালা লেকচার দিতে গিয়ে হয় ওই রাস্তায় গিয়ে লেকচার দে। শালা বলা নেই কোয়া নেই, শালা খোলা দরজা পেলেই ওই নেড়ি কুত্তার মতো বাড়ির মধ্যে চলে আসিস কেন? তোমার বাড়িতে যে দামি দামি খাবার আছে না বললে, আমাদের মতো নেড়ি কুত্তাদের বাড়িতে যে খাবার নেই, তাই তো শালা আমাদেরকে কুকুর সাইতে বাধ্য করেছো না বললে। কি জন্য এসেছো আমার বাড়ি? তোমরা আমাদের কাছে সামান্য অর্থ দিয়ে বিপুল পরিমাণে স্বার্থ কিনেছো, আমি তার হিসেব চাইতে এসেছি না বললে। তুমি নাটা মল্লিকের কাছে হিসাব চাইতে এসেছো ইন্দুল? আমার সেই হারিয়ে যাওয়া বছরগুলো ফেরত চাইতে এসেছি, যে বছরগুলোতে তুমি শুধু প্রলোভন দেখিয়ে নিজের কাজ সেরেছো, সেই বছরগুলো তোমার কাছে আমি ফেরত চাইতে এসেছি। ফিরিয়ে দাও বলছে। ফিরিয়ে দিতে পারি যদি তুই আমার আগের কত মানুষ খুন করতে পারিস। মানুষ খুন না বললে, মানুষ খুন করতে তুমি তো কম পারদর্শী নও। ইন্দুল, আমি পঞ্চায়েতের নাটা বললে। আরে আমার হাতে নিরীহ মানুষ খুন হলে লোকে বলবে কি? আরে আমাকে যে আরো 5টা বছরে আলো ছায়া পঞ্চায়েত প্রধান বাসনে বসে থাকতে হবে। আবার তুমি প্রধান হওয়ার আশা করছো না বললে? আরে কেন করবো না? আরে এরকম লক্ষ্মী ভান্ডার ছেড়ে যেতে কি মন চায় রে ইন্দুল? আমাকে যে করে হোক আরো 5টা বছরে আরো ছায়া পঞ্চায়েত বসানে বসে থাকবো। এবার তোমাকে জনগণ ওই সাধুর বাগানে কবর দেবে বলে মাটি ঘুরতে শুরু করে দিয়েছে না বললে। বোকা কোথাকার! ওই সাধুর বাগানে কবর দেখ আর শান্তির বাগানে কবর দেখ, ওই কবরের মাটি ঘুরে বসে আবার বসবো এই গদিতে। এবার ভোটে তোমার আর কেউ বোমা পিস্তল আর লাঠি ধরবে না বললে। আরে কেন ধরবে না? আরে আগের বারে যেমন টেরা হাবলা আর লেগড়া বাদলা আর তুই আমার হয়ে ভোট করেছিলি, এবারে দেখবি ওই চাটুর লাঠি সঞ্জয়ের দল কিংবা শঙ্করের লাঠি জয়ের দল এগিয়ে আসবে এই নাটা মল্লিককে জেতাতে। তারপরে শুনতে পাবি জয়ধ্বনি, নাটা মল্লিক জিন্দাবাদ, নাটা মল্লিক জিন্দাবাদ। তুমি পালাচ্ছ কোথায়? আমার যাই 10,000 টাকা দেবে বলেছিলে, তা দিয়ে যাও বলছে। তোকে আমি 10,000 টাকা দেবো বলেছিলাম? আরে বলনি সেদিন, বলেছিলে ওই পদ্মপুকুর সংস্কারের টাকাটা পেলে তোকে 10,000 টাকা দেবো। শুনেছি ওই পদ্মপুকুর সংস্কারের মোটা টাকা আপনার পকেটে অনেকদিন আগে ঢুকে গেছে, তাহলে কেন কুতর খিলাপি করছো? দাও বলছি। তোকে 1 পয়সাও দেবো না। দিও না, আমি তোমার সব গোপন কথা ফাঁস করে দেব। আরে তুই ফাঁস করার বাকি কি রেখেছিস বলতো? সবই তো শালা ওই জমের অরুচি নইম পাতা অরণ্যটাকে সব বলে দিয়েছিস। আর সেই শালা শুয়োরের বাচ্চা কেবল আমাকে শাসাচ্ছে। তুই এখন আমার বাড়ি বেরিয়ে যা, তুই হচ্ছিস শালা আমার প্রধান শত্রু। তোর ভবলীলা আমাকে সাঙ্গ করতেই হবে। তুমি আমার ভবলীলা সাঙ্গ করবে? শালা একটা মরচে ধরা ছুরি নিয়ে এসেছে, এই নাটা মল্লিককে খুন করবে। আরে ওটা দিয়ে কচি লাউ বলে দেওয়া যায়, এই নাটা মল্লিককে বলে দেওয়া যায় না। ভাগ শালা, না হলে তোর মাথাটা আমি এখানে ছাতু করে দেব। নাটা মল্লিক, তুই শালাই আমার হাত থেকে রেহাই পেল, আমি তোর পেছনে পেতার তোর মতো ঘুরবো। হয় শালা তুই থাকবি
নয়তো শালা আমি শালা নিজের হাতে বীজ বৃক্ষরোপণ করেছিলি, তার বীজ ফল খাবি না? তোকে আমি একদিন কেটে কুচি কুচি করে ওই শিব পুকুরের জলে যেদিন ভাসিয়ে দিই, শালা আমার নাম ইন্দর নয়, ইন্দর নয়। আরে আশ্চর্য মাল মারি। আরে কেন রে হারামি, ওই ঝোজির মধ্যে কি জল কম ছিল? শালা আমাকে কেটে কুচি কুচি করে ফেলে দেবে শিব পুকুরের জলে। আমি বুঝতে পারছি এই শালা সব ওই গোধূলির বেটা অরণ্যের পরিকল্পনা। এই অরণ্য যে গোধূলির বেটা আপনাকে কে বলেছে? অরণ্য গোধূলির বড় ছেলে নয়? নো 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 নো, অরণ্য গোধূলির বড় ছেলে নয়। পেয়ে গেছি। এরপর আমি ওই অরণ্যের হাটে আঘাত করব। আচ্ছা আচ্ছা হরিরাম বাবু, ওই যে অরণ্য কি তাহলে যার সন্তান? জানা যায় নাই, অরণ্য যে কি আমি ছাড়া এই গ্রামের আর কেউ জানে না। বাহ, বেশ ইন্টারেস্টিং। শুনুন তাহলে, শুনুন, ওই গোধূলির বিয়ের পর গোধূলি তার স্ত্রীকে নিয়ে চলে যায় মেদিনীপুরের এক প্রত্যন্তর গ্রামে, সেখানে টিউশন করার জন্য। তার তো ওরা যে বাড়িতেই থাকতো, তার পাশের বাড়িতেই থাকতো আমার এক দু সম্পর্কের আত্মীয়া, আর তাদের মুখ থেকেই শোনা আমার। আরে ভূমিকা ছেড়ে আসল কথা বলুন। আরে আমার যে আর ধৈর্য ধরছে না রে হরিরাম বাবু। অরণ্যের মা ওদের বাড়ির কাজের মেয়ে ছিল। ওই মেয়েটিরও মানে ওই সন্তানটি ওই অরণ্য ছাড়া আর তাদের মধ্যে কেউ ছিল না। যে ওই হোক, অরণ্যের মাও মারা যায়। তখন গোধূলির স্ত্রীর কোলে কোনো সন্তান আসেনি, আর সেই থেকে অরণ্য ওই গোধূলির বড় ছেলে হয়ে গেছে। আচ্ছা, এই গোপন ব্যাপারটা উচ্ছ্বাস আর উল্লাস জানে? আরে ওদের বাবা মা ওদেরকে বলবে তবেই তো জানবে। তাছাড়া গোধূলি মিলের যে সংসারটাকে এমন ভাবে আগলে রেখেছে, কেউ কিছু জানবার বা বুঝবার অবকাশই পায়নি। আরে আপনি যে মারে কি, আরে এই কথাটা আপনি আগে বলবেন তো। আরে আপনি অরণ্যকে আমি অনেক আগে অরণ্যে পাঠিয়ে দিতাম। আপনি আলোচনা পঞ্চায়েতের হাড়ির খবর জানেন, আর এই খবরটা জানেন না, আমি জানবো কি করে স্যার? আরে কি করে জানবো বলো? আরে এইখানে জন্ম নিয়ে তো সারা ভাগলপুর, তারপরে একটু একটু করে বড় হয়ে প্যাকেট মারি গুন্ডামি করতে করতে আবার এই নম্বরিক বাজি দিয়ে আলো ছায়ায় ফিরে আসা। তাহলে তাহলে জানবোটা কেমন করে? হ্যাঁ, খুব ভালো কথা মনে পড়েছে। আজই উচ্ছ্বাস আর উল্লাসকে আমি এখানে আসতে করেছি। আরে ওরা এলে ওদের হাটে হোলটা আপনি প্রবেশ করিয়ে দেবেন। ওই উচ্ছ্বাস আর উল্লাস, ওদের বেনগুলো ভালো করে ওয়াশ করতে হবে। গোধূলির সংসারে আগুন লাগাতে হলে ওই খড়ে নুড়ো দুটোকে আমার দরকার। তারপর ওই খড়ে নুড়োতে অগ্নি সংযোগ করলে গোধূলির সংসারে ধরবে দাও দাও করে আগুন। আরে মেঘ না চাইতে জল। আরে কাছে এসে দেখো, ওই সদর দরজায় কারা যেন আসছে। নাটার বাড়িতে আসছে উচ্ছ্বাস আর উল্লাস। তারা গিয়ে বাড়ি ফিরে করবে অরণ্যের সর্বনাশ। আর তারপর টোপার টকরি আসবে আপনার শানকক্ষে। তাদের আমি তুলে নেব আমার ওই উত্তপ্ত বক্ষে। তারপর ওদের যৌবনের মৌবনের মধু লুট করে ওদের আমি শুট করব, শুট। আরে শুট করবেন কি স্যার? ওদের আপনি রক্ষিত করে রাখবেন না? হ্যাঁ তাই তো। আরে আমার দুপাশে দুটো পাশ বালিশের মতো রক্ষিতা থাকবে। আরে একজন বিবি সোনা হয়ে নাচবে, আর একজন গোলা জড়িয়ে ধরে গাইবে। প্রধান সাহেব আর বলো না, এ হরেরাম বাবুর ওই কাতুকুতু দেওয়ার অভ্যাসটা আর গেল না। আর আমার আবার ওই কাতুকুতু দিলে আবার হাসি পায়। যাই হোক,
আমার বন্ধুর ফ্যাক্টরিতে দুজন কাজের লোক নেবে, একজন সিভিল ইঞ্জিনিয়ার আর একজন ক্লার্কের কাজ জানা। আচ্ছা, তুমি তো কম্পিউটার জানো? হ্যাঁ প্রধান সাহেব জানি। তাহলে তো তোমার কাজ হবে। আরে একজন ক্লার্কের কাজ জানা আর একজন সিভিল ইঞ্জিনিয়ার। আরে তুমি তো কম্পিউটার কাজ জানো, তাহলে তো তোমার কাজ হবে। আরে তোমার ভাইকে ডাকো, ও বাইরে কেন? ওই তো আসছে। আসলে আপনার বাইরের বাঁধা কুকুরগুলো কে বলে ওর পথ আটকে দিচ্ছে। আরে অন্যায়, ভারী অন্যায়। ওই নাটা মল্লিক তোমাদের চিনিয়ে দিলে ওরা আর পথ আগলাবে না। আরে আমি ওদের নিষেধ করে দেবো। ওরা জাতে কুকুর প্রধান সাহেব, ওই নিষেধের ধার ধারে না। আরে নাটা বাবু বললে মানুষই ঘাড় সোজা করে কথা বলতে পারে না, আর কুকুর তো দূরের কথা। আচ্ছা উল্লাস, তোমার মেয়েটার সঙ্গে আমার তার ব্যাপারে সমস্ত কথা হয়ে গেছে। আরে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তো সিভিল নিয়ে পড়াশোনা করেছো। হ্যাঁ প্রধান সাহেব। তোমাকে যদি আমি কলকাতায় আমার এক বন্ধুর ফ্যাক্টরিতে পাঠাই, সেখানে তুমি কাজ করতে ইচ্ছুক তো? হ্যাঁ প্রধান সাহেব, আমি রাজি আছি, আপনি ব্যবস্থা করুন। আমরা বাংলার মাটিতে একটা কাজ পেলে সেটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার প্রধান সাহেব। ব্যবস্থা হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। আরে নাটা মল্লিক বললে সব মিনিস্টারও তার কথা কাটতে পারে না। আরে আমাকে এত বড় করবেন না হরিরাম বাবু। আরে আমি জনগণের পূজারী। আমার পঞ্চায়েতে আমার সুপারিশে যদি আমার গ্রামের ছেলেরা চাকরি পায়, তাহলে আমি একটু সুপারিশ করব না? আরে ওদের ভালোর জন্য আমি আমার জীবনটা দিয়ে দেব। জীবন তো ওদের চাকরির জন্য আপনাকে জীবন তো দিতেই হবে স্যার। জেনে রাখবেন, এরা দুজন কিন্তু আলোচনায় পঞ্চায়েতের গর্ব। আচ্ছা, তোমরা যে আমার সুপারিশে চাকরি পাচ্ছ, এ ব্যাপারে তোমাদের ওই বর্দা অরণ্য জানে তো? এখনো জানেনি, তবে নিতে হবে। যত হোক বর্দা তো অবশ্যই বর্দাকে জানাতেই হবে। সালা বলে শুনছি ওই বর্দা বর্দার বর্দা বর্দা তোমাদের কে তোমাদের বর্দা? আপনার কি মাথার গন্ডল হয়ে গেল? আমার বর্দা অরণ্য ব্যানার্জি। ওই অরণ্য ব্যানার্জি তোমার বর্দা নয়, এই আমি জোর গলায় বলতে পারি। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। যাকে এতদিন বর্দা বলে ডেকে এসেছি সে আমাদের বর্দা নয় না। চল উল্লাস, আমাদের চাকরির প্রয়োজন নেই। আরে দাঁড়াও উচ্ছ্বাস, এই আসল কথাটাই হরিরাম বাবুর কাছে শুনে যাও। বাবু বলুন, আপনি কি জানেন বলুন। আপনি বলুন, আমিও জানতে চাই কি বর্দার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। আরে আপনি যা জানেন ওদের শুনিয়ে দিন। শুনে উচ্ছ্বাস, শুনে উল্লাস, বলুন বলুন। ওই অরণ্য তোমাদের বর্দা নয়, ওই অরণ্য হচ্ছে তোমাদের বাড়ির কাজের মেয়ে ছেলে। তোমরা যাকে অরণ্য বলছো সে আসলে অরণ্য নয়, কি বলছেন? বর্দার রক্ত আর আমাদের রক্ত আলাদা। উল্লাস, তুই কিছু জানিস না? মেজদা, এই বিষয়ে আমি কিছু জানি না। আমার তো সব উলটপালট হয়ে যাচ্ছে মেজদা। এই নাটা বলেই যখন তোমাদের পাশে আছে, তোমাদের চাকরি নিশ্চয়ই হবে। তোমরা বরং ওই বাড়ি গিয়ে তোমার বাবা মাকে চাপ দিলে আসল সত্য বেরিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি বাবা মাকে যে প্রশ্ন করব, আমি জানতে চাইবো এই বর্দার সঙ্গে আমাদের কোনো রক্ত সম্পর্ক আছে কিনা। ও আমাদের নকল বর্দা। উল্লাস, তুই আয়, আমি চললাম। সত্যের সম্পর্ক আমিও যাবো, আমিও গিয়ে বাবা মাকে জিজ্ঞাসা করবো ওই অরণ্য আসলে কে। বাবা মাকে আসল সত্যটা আমি জিজ্ঞাসা করবো। আর যদি জানি যে ওই হরিনাম বাবুর কথাই ঠিক, তবে বাবা মাকে আমি বলবো আপনাদের ঠক প্রতারক প্রবঞ্চক। যা 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 বেটারা টপটা টপ 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 করে গেছে। এরপর কার সংসার হবে কালা ধোয়া? ওই নিমায়ের সংসারে। আরে শান্তা প্রসাদ জি, কি সংবাদ? পুলিশ আমাকে ফলো করছে স্যার। আরে পুলিশ ফলো করছে তোমাকে, কিন্তু তারা তো মাস গেলে মাসও হারা পায়। কোনো ছদ্মবেশী পুলিশ নয় তো? থানাতে নতুন এসেছে।
শালা আমার অ্যাম্বুলেন্সের পেছন ধরেছিল, শালা বেটাকে একদম ভাবলাম শালাকে খতম করে দিই, লেকিন আমার মাথায় একটু বুদ্ধি এলো, আমি গাড়ি রুকিয়ে দিলাম। তারপর আমি অফিসারকে বললাম, স্যার আমার গাড়িতে জেনারেল পেশেন্ট আছে, তেমনি আমাকে ছড়িয়ে দিল, আমি মালগুলো পৌঁছে দিলাম। আরে এত কাণ্ড করে মাল পৌঁছেছিস শান্তা প্রসাদ? আয় ভাই একটু তরল মদ খাবি নাকি? আরে নেই সাহেব নেই, আরে শান্তা প্রসাদ জব ডিউটিতে থাকে তো মাল পড়তে করে না। তাই নাকি? আরে हमनाদের আমি একটা সাজবাদ বলে কি সাজবাদ? আরে हमनाদের দুশমন তৈরি হয়ে গেছে সব, हमनाদের আলো भी নেমে যাবে, আঁধার भी হবে। আরে কি বলেন সাহেব? আলো ভি আলোর ভি। আটা বললি বলরাম হাজরা, তোমরা বুঝতে পারছো না আমি যে তোমাদের জীবনের দুশমন। যে সময় শয়তানটাকে তোমরা ফুটপাথ থেকে তুলে নিয়ে এসে নেশা চোর বানিয়েছো, সেই দিন তার বলে তোমরা নীল হয়ে যাবে, নীল হয়ে যাবে। শান্তা প্রসাদ, আজ তুমি ক্লান্ত, আরে তুমি একটু জিরিয়ে নাও। अरे शांता प्रसाद कभी क्लांत হয় না স্যার, শান্তা প্রসাদ হ্যাঁ আমি শান্তা প্রসাদ আছে, और নেশা চোর भी আছে, और নেশা চোর भी আছে। চলুন হরিরাম বাবু, কালকে আবার ওই টগরিদের মঙ্গল করতে যেতে হবে। মঙ্গল, ওই অমঙ্গলের থেকে বেরিয়ে আসবে অমঙ্গলের কাজল কালো কালো চোখের কালো জল। আজ আমার কি আনন্দ, এতদিন বাদে অরণ্যদা এসে আমার হাতে খাবে বলেছে। সে যা যা পছন্দ করে আমি সব কিছু তার জন্য আয়োজন করে ফেলেছি। হয়তো অরণ্যদা এসে বলবে, না টগরি আগে খাবো না, আগে তোমার গান শুনবো। আজ তো বাড়িতে আমি একা, তাই অরণ্যদা এলে তাকে এইভাবে জড়িয়ে ধরে চুটিয়ে প্রেম করব আর বলবো, এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার, হৃদয় দিয়ে লিখে দেব প্রাণের ছোঁয়ায় ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, আমি থাকবো। ভালোবাসা জন্ম নেব এই ভুবনে, আমরা জানি নতুন করে এক হয়ে রই জীবনে, হৃদয় দিয়ে লিখে দেব প্রাণের ছোঁয়ায় ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, আমি থাকবো তোমার, আমি থাকবো তোমার। বিপদটা কি হরিরাম বাবু? হঠাৎ প্রধান সাহেব নানা মল্লিকের বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। কি বললেন হরিরাম বাবু?
টগরি, তোদের বাড়িতে নাটবল্লী আসছিলেন, আর হরণ বাবু আমায় বলছিলেন আস্তে আস্তে যদি টগরিদের ইন্দ্রাবের কাছে টাকা দিয়ে একটা নতুন বাড়ি তৈরি করে দিয়ে যায়, কিন্তু রাস্তায় আস্তে আস্তে হঠাৎ কি অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে তার। তাই বলছিলাম ওনাকে যদি তোদের বাড়িতে একটু থাকতে জায়গা দিস, আমি আবার ডাক্তার দেখতে যাবো, তাহলে খুব ভালো হতো। টগরি, আপনি কি বলছেন হরেরাম বাবু? মানুষটা অসুস্থ হয়ে গেছে, আমি তাকে আশ্রয় দেবো না? এক কাজ করুন, তাকে বরঞ্চ বাড়িতে ডেকে নিয়ে আসুন। ঠিক। আরে বেটা বেটা সহ্য করতে পারছে না, নিজেই চলে এসেছেন তোদের বাড়ি। বুকে বড় যন্ত্রণা রে। বাবু মনে হচ্ছে হাঁটবে। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? যান ডাক্তার ডাকুন। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাবো আর আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসছি এখনই আমি। গো মা টগরি, তুই এখন ফোরসা মা টগরি, আর একটু পরে তোর ইহকাল হবে ফোরসা। দূরে দাঁড়িয়ে আছিস কেন টগরি? আরে তোদের প্রতি যে অন্যায় আমি করেছি, আরে সব ভুলে গিয়ে আমার এই বুকটা একটু হাত বুলিয়ে দে না রে মা টগরি। বড় কষ্ট রে টগরি, বড় কষ্ট। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন, আমি আপনার বুকে হাত বুলিয়ে দিচ্ছি। তোর হাতের স্পর্শে আমি যেমন আমার নতুন জীবন ফিরে পেলাম। ব্যথাটা আমার একদম চলে গেছে। আরে শুনলাম তুই নাকি এখানে নারী কল্যাণ সমিতির সম্পাদক হয়েছিস। আরে ভালো, খুব ভালো। আচ্ছা টগরি, এখন তো তুই বাড়িতে কেউ নেই, আরে এই সুযোগে টপ করে তোর ওই নরম ঠোঁটের চুম্মা আমাকে একটা দিয়ে যা না টগরি। বুকের ব্যথাটা তাহলে আপনার অজুহাত? অজুহাত অজুহাত। আমি এসেছি তোকে কলঙ্কের কালিতে ডুবিয়ে ওই অরণ্যের ভালোবাসার কুড়ে ঘরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে। এখনো বলছি, আমার বুকে আয়, আমার বুকে এসে বল নাটা বাবু আমি আপনার। ছাড়বো বলে কি ধরেছি? আরে এখনই হবে বস্ত্রহরণ পালা, তারপরে তোমার এই নরম শরীরটাতে আমি একটু একটু করে বিষ ঢেলে দেবো। আপনারা তো হাসছেন কেন? মেয়েটা মারা গেল নাকি? না স্যার, বলছি এ শিল্পী, ছি 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 রে শিল্পী, ছি 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 রে শিল্পী, ছি
তুই তনকে চিনলি, মনকে চিনলি, সানুকে চিনলি, বানুকে চিনলি, এই হয়ে আমার নাটাকে চিনলি না। ছি 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 রে শিল্পী ছি, ছি 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 রে শিল্পী ছি, ছি 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 রে শিল্পী ছি, ছি 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 রে শিল্পী ছি। এরপর তোর নাগর এসে দেখবে তুই হয়েছিস ধর্ষিতা। আরে হরেরাম বাবু, আরে কবে যেন এই মেয়েদের ফুটবল প্রতিযোগিতা? কাল বিকেলে। আরে কাল বিকেলে আমি মেয়েদের ফুটবল প্রতিযোগিতায় সভাপতির পদ অলঙ্কিত করিব। আরে গ্রামের যুবতী মেয়েরা আমার গলায় মালা পরিয়ে দেবে, দেবে আমার জয়ধ্বনি। আর মঞ্চে দাঁড়িয়ে আমি সভাপতির ভাষণে বলবো, নারী কল্যাণ চাই, নারী মুক্তি চাই, চাই নারীর স্বাধীনতা। আরে আপনারা ভাবছেন মালটা কি হারামি? আরে কাজ পাগল মানুষ আমি, কাজে আমার প্রাণ, আর কাজের নামে ও কাজ করি, শালা একটা মস্ত বড় শয়তান। পথে আস্তে আস্তে দেখলাম অরণ্য টগরের জন্য শাড়ি কিনছে, শাড়ি। আর টগরই কোনোদিন পড়তে পারবে না ওর অনন্দ দেওয়ার শাড়ি, সে শুধু খুঁজবে শ্মশানে যাওয়ার করি। তুমি যে নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবে, আমিও তোমার জন্য একটা নতুন শাড়ি এনেছি। আজ এই শাড়িটা পরে তুমি আমাকে খেতে দেবে। একই টগরি, তুমি এভাবে এভাবে মাটিতে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? আমাকে আমাকে স্পর্শ করো না, আমি ধর্ষিতা, আমি কলঙ্কিনী। ওই শয়তান ঢাটা মল্লিক তার অসুস্থতার বাহানায় আমার সবকিছু কিনে নিয়ে গেছে, আমার নারীত্বকে হরণ করে দিয়েছে। তাই বলছি অরণ্যদা, তুমি এখান থেকে চলে যাও। অরণ্যদা, তুমি চলে যাও। যে টগরিকে তুমি ভালোবাসো পেয়েছে, আমাকে খেতে দেবে না? তুমি যে টগরের হাতে খেতে চেয়েছিলে, সেই টগরি যে শয়তানের বিষাক্ত ছোবলে নীল হয়ে গেছে। আমার সবকিছু শেষ করে দিয়েছে। তাই বলছি তুমি এখান থেকে চলে যাও। অরণ্যদা, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। তুমি আমাকে চলে যেতে বলছো? এই টগরি কারো অপবিত্র মন নিয়ে কেমন করে তোমার সঙ্গে ভালোবাসবে বলতে পারো? অরণ্যদা, তুমি বলতে পারো? আমার ভালোবাসার কুড়ে ঘরটার বুকে আগুন চালিয়ে ভস্যে পরিণত করে দিলে নাটা মল্লিক। তুমি অরণ্য দেখেছ, কিন্তু শপথ সংকুল অরণ্য কি দেখেছ? শুনেছ কি অরণ্যের ভেতর লুকিয়ে থাকা হিংস্র পশুর গর্জন? আজ আমি শপথ নিচ্ছি, আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাগমন, সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও, প্রতিশোধের উন্মত্ত দামাও, প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিক্ষণের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ দুর্দমনীয় শক্তি পানে। আর মনে দাও, শীতের শেষের তুষার গলা টুকরো টুকরো করে ছাড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শাসক আর শোষকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংগতি। অরণ্যদা, তুমি যেও না। অরণ্যদা, ভগবান অরণ্যদাকে রক্ষা করো। ভগবান অরণ্যদাকে রক্ষা করো।
আমি অরণ্যদার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছি বাবা। অরণ্যদাকে আমি তাড়িয়ে দিয়েছি বাবা, অরণ্যদাকে আমি তাড়িয়ে দিয়েছি। কেমন করে ফিরিয়ে আনবো বাবা? আমি যে এই পবিত্র মাটিতে আজ আমি অপবিত্র হয়ে গেছি। আজ তোমার মেয়ে ধর্ষিতা, তোমার মেয়ে কলঙ্কিনী। কি কথা শুনেছি ভগবান, এই কথা শোনার আগে তুমি আমাকে কেন বাঁচিয়ে রাখলে? কেন কেন কেন? ওই নাটা মল্লিক আমার সর্বস্ব কেড়ে নিয়েছে বাবা। তোকে আমি ছাড়বো না, এই শয়তান নাটা মল্লিক ছাড়বো না। চল রে মা চল, আজ রাতের অন্ধকারে আমরা এই গ্রাম, এই পঞ্চায়েত ছেড়ে চলে যাব। ওরা ওরে গরিব দেখে বাঁচার স্বপ্ন দেখতে নয়, দেখতে নয়, দেখতে নয়। ভেঙে গেল, ভেঙে গেল আমার সবকিছু, ভেঙে গেল আমার স্বপ্নের রচনা প্রাসাদ। কোথায় কোথায় তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ? কুরুক্ষেত্রের যুদ্ধে যে মন্ত্র তুমি বলেছিলে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবনানি যুগে যুগে নেমে এসো। কোথায় তুমি দরবারি নারায়ণ? ধ্বংস করো কংসের কারাগার। চোখের জল মুছে তোকে দাঁড়াতে হবে রে বোন, মনে করে গর্জে উঠতে হবে এই কদরজহীন মানুষগুলোর বিরুদ্ধে। সর্বনাশ হয়ে গেল অসময়, তখনই আমার কলঙ্কের কালিতে ডুবে গেল। পাপে পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবী, চারদিকে শুধু পাপ আর পাপ, পাপ ছাড়া কিছু নয়। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার। মিথ্যার জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার। মিথ্যার জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। মিথ্যার জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। শয়তানের ছোবলে আমার সেহ ছায় আগলে রাখা টগরির দেহ মন ক্ষত বিক্ষত হয়ে গেল। আমার বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস ঠেলে বেরিয়ে আসতে চাইছে, চোখ পেটে আসছে কান্নার জোয়ার। সবকিছুকে ভুলে আজ আমার অরণ্যের জন্মদিন পালন করতে হবে। শরীরে মনে ব্যথা আর বেদনার যন্ত্রণা নিয়ে শ্মশান যাত্রা করা যায়, কিন্তু কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়া যায় না। তবু অরণ্যের মঙ্গলের জন্য তার জন্মদিন পালন করতে হবে। সন্ধ্যা, সন্ধ্যা, নিশ্চয়ই চায়ের দরকার, তাই না? চা নয় সন্ধ্যা, চা নয়। খেয়াল আছে তো, আজ অরণ্যের জন্মদিন। আমি সকাল থেকে সব ব্যবস্থা করে রেখে দিয়েছি, আর উল্লাস এলে ফুল নিয়ে আসবে। আজ কোন দেবতার পুজো মা, যে ফুল আনতে হবে? আচ্ছা, তোদের কি কিছুই খেয়াল থাকে না? আজ অরণ্যের জন্মদিন না? কার জন্মদিন বললে? এই তুই কি আজকাল কানে কি কম শুনিস? আমি আবার বলছি শোন, আজ তোর বর্দার জন্মদিন। বর্দার জন্মদিন? বাবা মা, তোমরা না আসলকে ছেড়ে নকলকে নিয়ে ভালোই মাতামাতি করতে পারো। তোমাদের মতো বাবা মাকে দেখে হাততালি দিতে চলে, হাততালি। তোদের মুখে এসব কথা শোনার জন্যই কি তোদের লেখাপড়া শিখেছিলাম?
হ্যাঁ বাবা, লেখাপড়া শিখিয়েছিল বলেই তো আজ উচিত কথা বলতে শিখেছি, নইলে অন্যায়কে মেনে নিয়ে প্রতিবাদ না করে চলে যেতাম। উল্লাস, আয় তোমরা দুজনে দুই ভাই সামনে দাঁড়িয়ে বলবে কি বলতে হবে, বল বল কি বলতে হবে। ওই বর্দা নামের নৈবেদ্যের উপর মুখের মনটাটি কি তোমাদের সন্তান না উচ্ছ্বাস। অন্য কারো? এর উত্তর তোমাদেরকে দিতে হবে বাবা মা, এর উত্তর তোমাদেরই দিতে হবে। উল্লাস, উত্তর দাও বাবা, উত্তর দাও। উল্লাস। উচ্ছ্বাস, বাবা, এই যে মা বাবা উচ্ছ্বাস উল্লাস সবাইকে একসাথে পেয়ে গেছি। আমি বলছিলাম কি বাবা, হ্যাঁ বাবা, আমার এই জন্মদিনের অনুষ্ঠানটা বন্ধ করে অরণ্য। কি হয়েছে? সবাই নীরব কেন? এই উচ্ছ্বাস উল্লাস, কি হয়েছে রে ভাই? তোরা সবাই নীরব কেন? ও বুঝেছি, টগরির কালকের ওই অ্যাক্সিডেন্টের ঘটনায় সবাই মর্মাহত। আরে ওর সঙ্গে তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। এরকম ঘটনা হাটে ঘাটে মাঠে বাজারে প্রতিদিন কত ঘটছে। একদিকে শয়তান আর অন্যদিকে ভগবানের খেলায় শয়তানরাই জিতে চলেছে। ঠিকই বলেছেন অরণ্য বাবু, শয়তানরাই জিতে চলেছে। উচ্ছ্বাস, যেমন আপনি আমাদের সঙ্গে শয়তানি করে জিতে চলেছেন। উল্লাস, আমাদের বাবা মাকে ঠকিয়ে বাবা মার কাছ থেকে স্নেহ ভালোবাসা আত্মসাৎ করে আমাদেরকে সেই ভালোবাসা থেকে বঞ্চিত উল্লাস, ভালো অভিনয় করতে পারেন অরণ্য বাবু। উল্লাস, তার জন্য অরণ্যটা হাত তালি। উল্লাস, উল্লাস, তুই কি নেশাগ্রস্ত? তুই কাকে কি বলছিস? খেয়াল আছে আমি তোর বদ্দা অরণ্য। কি বললেন? বর্দা অরণ্য? ইয়ারে ফুল অরণ্য বাবু, ইয়ারে ফুল। লোহার হাতুড়ে দিয়ে যেন সোনার স্বর্ণকারকে চেষ্টা করে বলে স্বর্ণকারের হাতে লোহার হাতুড়ে সোনা হয়ে যায় না অরণ্য বাবু, তেমনি অপরের বাবাকে বাবা মা বলে ডাকলেও রক্তের বাবা মা হওয়া যায় না। উচ্চাল মা গো, মা বাবা ওরা কি বলছে, কি বোঝাতে চাইছে ওরা? উল্লাস আর উচ্ছ্বাসের কথা শুনে মনে হচ্ছে গোধূলি বিরাটের শিক্ষা দীক্ষা রসাতলে চলে গেছে। যে শিক্ষা আমি ছেলে মেয়েদের দিয়েছিলাম সে শিক্ষা আজ কালকে উঠে হয়ে চবল বেড়ায় আমাকে নীল করে দিচ্ছে। চুপ করো। তোদের বিয়া দিবে আমি অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর একটা কথা বললি কি করবে? না মা না, তুমি ওদের কিচ্ছু বলবে না। ওরা আমার ছোট্ট ভাই, ওরা যদি আমায় দু কথা বলেছে আমি কি ছোট হয়ে গেছি মা? আমি তো ওদের বর্তায় আছি। বল ভাই বল, পরিষ্কার করে বল, তোরা কি জানতে চাইছিস? আমরা বাবা মায়ের কাছে জানতে চাই এই অরণ্যর আসল পরিচয়। মা বাবা বলো না, ওরা যা জানতে চাইছে কেন জোর গলায় বলছো না যে আমি তোমাদেরই সন্তান? কেন বলছো না? ওদের শরীরে যে রক্ত বইছে আমার শরীরের শিরায় শিরায় সেই রক্তই বইছে। বলো না বাবা, বলো বাবা, বলো। ওরা তো এই কথাটাই বলতে পারবে না। ওরাই দুজনে খেপা সেজে আছে, খেপা। শুনুন অরণ্য বাবু, শুনুন, আপনি আমাদের কাছে একটা ডাস্টবিনের জঞ্জাল ছাড়া আর কিছু নন। উচ্ছ্বাস, একটু লাইফে পিচ। সংযতায় কথা বলতে চেষ্টা করবে উচ্ছ্বাস। আমার মনে হয় এই অরণ্য অন্য কোন ব্যক্তির সন্তান যে এখানে আত্মগোপন করে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস, তুই কি আমার সেই ছোট্ট ভাই যার অ্যাক্সিডেন্টের সময় কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না? আমি ডাক্তারবাবুকে বলেছিলাম ডাক্তার বাবু যত রক্ত লাগে তুমি নিয়ে নাও, তবু আমার এই ভাইটাকে বাঁচাও, আমার এই ভাইটাকে বাঁচাও। আর তুই বলেছিলি বড়দা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার হাতে যদি একটা পিস্তল থাকতো তাহলে উচ্ছ্বাস আর উল্লাসকে আমি কুকুরের মতো গুলি করে মারতাম। না, তুমি ওদের কিচ্ছু বলবে না। ওরা আমার ছোট্ট ভাই, ওদের যদি কিছু হয় আমার যে
কষ্ট হবে মা। শোনো মা, তুমি ওই তোমার ওই পিস্তলে গুলি দিয়েছো ভাই ও ভাতটা তোর দাদা চেয়েছিল কোটাচার গোলা চিপে ধরে সত্যকে সত্য করে দিতে উল্লাস। তা কোনদিন পারবি, তাই তুমি দাদা তোমরা দুজন মিলে উল্লাস। দুজন মিলে তোমরা তা পারবে না। এই অরণ্য এই বাড়ির কেউ নয়। এই অরণ্য ওই অরণ্যের প্রাণী, এই বাড়ির কেউ নয়। শোনো মা, শোনো বাবা, তোমাদের নিরবতা থেকে আমি উত্তর পেয়ে গেছি। যাবার সময় আমিও একটা কথা বলে যাই, যে বাবা মা একটা সত্যকে গোপন করে চলেছে, যে বাবা মা নিজের সন্তানের চেয়ে পরের সন্তানকে আপন করতে চায়, তারা সন্তানের বাবা নয়, তারা সন্তানের পরম শত্রু। বাবা কিছু না বললেও তুমি অন্তত বলো মা, বলো সত্যি কি আমি তোমাদের সন্তান নই? যে নারী সন্তান গর্ভে ধারণ করে না সে কি মা হতে পারে না রে অরণ্য? ওরে অরণ্য, আমি তোকে গর্ভে ধারণ না করলে, আমি যে তোকে ছোট থেকে বড় করেছি, তোকে মানুষ করেছি, আমি কি তোর কেউ নই? বল না বাবা, আমি তোর কেউ নই। মা ঠিক, কিন্তু উচ্ছ্বাস আর উল্লাসের মতো আমার গর্ভধারিণীর মতো নও। মা গো, তোমার কথাগুলো আমাকে বুঝিয়ে দিল আমি তোমাদের কেউ নই, আমি এই সংসারে কেউ নই। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না, আর কোনোদিনও তোমাদের বিরক্ত করবো না। খিদে পেলে বলবো না, মা গো খিদে পেয়েছে আমাকে খেতে দাও। শরীর খারাপ হলে কোনোদিনও বলবো না, মা গো আমার মাথায় হাত বুলিয়ে দাও। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না, বাড়ি ছেড়ে। সচি মাতা, তুমি তোমার নিমাইকে বিদায় জানাবে না? ওরে সচি মাতা, তোকে বিদায় না জানালেও আমি তোকে বিদায় জানাচ্ছি। চলে যা বিষাক্ত সমাজ ছেড়ে, তুই চলে যা। যাবার সময় তুই বেরিয়ে দিয়ে যা আমার স্নেহ, আমার মায়া, আমার মমতা, আমার ভালোবাসা ফিরিয়ে দিয়ে যা। তুমি আর কোনোদিনও ফেরত পাবে না মা। আমি তোমার মায়ের ভান্ডার থেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছি। যখন কোন বড় ঘরের কোণে কিংবা খোলা আকাশের নিচে রাত কাটাবো, তখন তোমার ওই স্নেহ মায়া মমতা আমাকে এসে ঘুম পাড়াবে। বিদায় ভুল করেছো শিল্পী, ভুল করেছো। এই কিংসুককে ডিভোর্স দিয়ে তুমি ভুল করেছো। আরে এই কথা, এই পেপার করার আগে আমাকে এবার জানাতে পারলে না? ছি শিল্পী, ছি, তোমাকে আমার ঘেন্না হয়। আর তোমাকে আমার ঘেন্না হয় না? টগরকে তুমি ছি দাদা, ছি ছি দাদা, ছি টগরকে তুমি ছি। শিল্পী, তোর ওই পোশাকে দেখে আমি ভয় পাই। মনে হয় তুই কি অলরেডি লাইনে নেমে গেছিস। তুমি একটা পাষণ্ড, তোমার মনে দয়া নেই, মায়া নেই, মমতা নেই। ঠিক বলেছিস শিল্পী, ঠিক বলেছিস। এই পাষাণের বুকে দয়া নেই, মায়া নেই, মমতা নেই। যদি জানতে কেন আমি পাষাণ, কেন আমার হৃদয়টা কঠিন হয়ে গেছে, তাহলে তুমি অনিরুদ্ধ হয়ে যেতে শিল্পী, তুমি অনিরুদ্ধ হয়ে যেতে। আমার জন্ম পরিচয় তুমিও জানো না শিল্পী, তুমিও জানো না। তোমাকে আমি জানি না তো কে জানে দাদা? তুমি হচ্ছে একটা কামান্দ পুরুষ, একটা লোলুপ্ত পুরুষ, যার প্রত্যেক দিন চাই একটা নিত্য নতুন নারী, আর তার সঙ্গে চাই মদ। এই দুটোকেই তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। তাই তোমার মাঝে মাঝে মনে হয় তুমি আমার নিজের দাদা,
আমার নিজের বর্ণ, আমিও তোর নিজের দাদা নই রে শিল্পী। তুই ছিলি এক ভিখারির মেয়ে, আর আমি ছিলাম এক জারজ সন্তান। আমি তোমাকে মেরে ফেলবো না শিল্পী, তোমাকে আমি পঙ্গু করব, সোপাজন করব, তোমার মুখমণ্ডলে এসি ঢালবো, তুমি রাস্তা ধারে উলঙ্গ হয়ে পড়ে থাকবে, কেউ তোমাকে চিনতে পারবে না। বলো রাজি কি না? আমি পারবো, আমি রাজি রাজি রাজি। হ্যাঁ, এখনই উচ্ছ্বাস আর উল্লাস আসবে। আরে ওদের পদধ্বনি আমি শুনতে পাচ্ছি, ওদের রসা করে দিতে হবে তোমাকে, কিন্তু খুব সাবধানে, ওরা যেন বুঝতে না পারে তুমি ওদের সঙ্গে ভালোবাসার অ্যাক্টিং করছো। ভালোভাবে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না, হেরে গেলাম আমি। তাই তো শয়তানের কাছে নিজের আত্মবলিদান দিয়ে আমি অন্যের সংসারে কান্নার রোল তুলতে যাচ্ছি। অন্যেরা কাঁদবে আর নাটা মল্লিক হাসবে। এরকম অনেক নারীদের হাত করে আমি অনেকের সংসারে তুলে দিয়েছি এক বিভীষণ ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়, এক বিভৎস আয়লা ফণি ঘূর্ণিঝড়। আমরা ওই গদুলি বিরাজি সংসারে ঘূর্ণিঝড় তুলে দিয়ে এসেছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরে তোমাদের দু ভাইকে কি বলে যে আমি ধন্যবাদ দেব, আরে আমি ভাবতে পারছি না, আরে বলতে ইচ্ছে করছে। আরে এরকম ভাইদের সংসারে যত রমরমা হবে, এই নাটা মল্লিক শালা লম্পা ডেকে বাজি দিয়ে একদম পয়সে যাবে। এই হরেন্দ্র বাবু কিছু না বললে আসল সত্যটা তো জানতেই পারতাম না। আমরা সে অবাঞ্ছিত বরদান এবং মাতাকে খালাস করতে এসেছি প্রধান সাহেব। বললাম বাবা মা দুজনের ঠক পদারক প্রবঞ্চ। চিনেছো তাহলে? হ্যাঁ প্রধান সাহেব, চিনেছি বলে আজ আমরা ছাত্র ছায় এসেছি। আজ এই আলো ছায়া গ্রামের প্রত্যেক কোটি মানুষ যদি বলে যে আপনি অসৎ, তো আমরা দু ভাই বলবো আপনি সৎ। আপনাকে পেয়ে আমরা ধন্য হয়েছি প্রধান সাহেব। শুধু ধন্যই হয়নি, অমূল্য রতন পেয়েছি। আসলে রতনে রতন চেনে, আর ওই ভালুকে চিনে শালু। আরে তোমরা যেমন রতন, তাই আমার মতো রতনকে চিনেছো। আরে তোমার বাবা একটি ভালুক, তাই তো ওই অরণ্যের মতো শালুককে চিনেছে। যাই হোক, তোমাদের চাকরির ব্যবস্থা হয়ে গেছে। আরে তোমাদেরকে এক সপ্তাহ এখানে থাকতে হবে, তারপরে সোজা কলকাতায়। তারপর তোমাদেরকে সোজা কলকাতায়, তোমরা এখানে খাবে দাবে আর আনন্দ করবে। তবে সাবধান, আমার এই বাগানে একটা সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, একই সুখের সঙ্গে তার একরকম ডিভোর্সটা হয়ে গেছে। আরে তোমরা দুই ভাই পেলে কাড়াকাড়ি করো না। আরে উচ্ছ্বাস, তুমি এখানে থাকো। উল্লাস, এসো আমার হাত ধরো। হাত কেন ধরতে বললেন প্রধান সাহেব? এটা উপরে ওঠার হাত, আমরা একটু একটু করে উপরে উঠবো আর বলবো আমরা সুখ স্বর্গের চূড়ায় পৌঁছে গেছি। গ্রামের বুকে কি বাড়িখানাই করেছি নাটা মল্লিক। আপনারও হবে, আসুন আমার হাত ধরুন। আমার ভাই নাটা মল্লিকের হাত ধরে উপরে উঠলো, আর আমি কি শিল্পীর হাত ধরে কি নরকে নামবো? কি হলো, আসুন। না, তোমাকে আমি বোনের মতো মানি। সব বোনের মতো নয়, বলো বইয়ের মতো, বলো প্রিয়ার মতো, বলো আমার হাত ধরে আমার গলা জড়িয়ে ধরে বলো শিল্পী আই লাভ ইউ, শিল্পী আই লাভ ইউ। মনে হচ্ছে কোন শিল্পী যে আমাকে আত্মগোপন করে আছে। আসুন
এসো, আজকের মধুরাত শুধু তোমার আর আমার। একবার, শুধু একবার তুমি আমার হাত ধরো। তোমার হাত ধরতে চাই। তোমাকে যত দেখছি তত আমার পাওয়ার নেশাটা বেড়ে যাচ্ছে। আমি আপনার প্রাণপ্রিয় হব বলেই তো এসেছি। আমি তো প্রাণপ্রিয় হব বলে তোমার কাছে এসেছি। বলো, তোমার দেওয়া সিঁদুর আমার স্মৃতি রাঙাতে চেয়েছি। তোমার জন্য আমার এই স্মৃতি শূন্য হয়ে আছে। তারপর তোমার সিঁদুর পরে তোমার সঙ্গে আমি ফুলসজ্জা করব। আমি ফুলসজ্জা পেতেই রেখেছি। নাও দেখো, এইসব জ্বালা যন্ত্রণা ভুলতে গেলে মেয়ের সঙ্গে চাই মদ। কি পারবে না তুমি মদ পান করতে? পারবো, দাও। তাহলে পান করো। তুমি মদ পান করো আর আমি তোমাকে খুশি করে দিই, কেমন? लैला मैं लैला लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझको मिलना अकेला। लैला मैं लैला लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझको मिलना अकेला। जिसको मैं दुनिया भुला दूं, मजनू बना दूं, ऐसी मैं लैला लैला मैं लैला लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझको मिलना अकेला। लैला मैं लैला लैला। देखी करी जो न देखे किसी को, मुझे पाकर जो मिटा दे मुझे देखी करी जो न देखे किसी को, मुझे पाकर जो मिटा दे किसी दीवानों की बनूंगी मैं लैला, तुझे प्यार दूंगी मैं पहला लैला मैं लैला लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझको मिलना अकेला। लैला मैं लैला लैला। থ্যাংক ইউ। আমি তোমাকে নিয়ে প্রতি রাত ফুর্তি করতে চাই। আমি আজকে বাংলা বিহার উড়িষ্যা শেষ স্বাধীন নবাব। নাটা মল্লিকের কথা মতো এবার উল্লাসকে নরকের পথে নামাতে হবে। ধন্যবাদ নাটা মল্লিক, তোমাকে ধন্যবাদ। মেজদা, দেখি আপনি এখানে? আপনি নয়, বলো তুমি, শুধু তুমি, আমাকে তুমি বলো। এই তো এক চঞ্চলা হরিণী, এর চোখ দুটো কি বলতে চাইছে? এর চোখ দুটো কি জাদু জানে? একবার বলো না, একবার বলো না উল্লাস। আমি তোমার উষ্ণ গভীর সাহারার বুকে প্রেমের সমুদ্রে বিন্দু বিন্দু জল নিয়ে এসে আমি তোমার কামনা বাসনা পরিপূর্ণ করে দেব। উল্লাস, আমি কি তোমার অন্তরের প্রাণ প্রিয়সী হতে চাই উল্লাস? বলো, আমাকে তুমি তোমার অন্তরে ঠাঁই দেবে না? কেন আমি তোমাকে দেখে হারিয়ে যাচ্ছি? মনে হচ্ছে তুমি শুধু আমার। আবার পরক্ষণে মনে হচ্ছে মেয়েটা জানতে বললে কি বলবে? ছি উল্লাস, ছি, তুই একদম নরকের পথে যাচ্ছিস। না শিল্পী, না, আমি পারবো না। এভাবে তুমি আমার কামনা বাসনা পূর্ণ না করে চলে যেতে পারো না উল্লাস। এমন করে তো কোনো নারী তার লালসার চোখ দিয়ে যৌবনের খিদে নিয়ে কোনদিন কাজে টেনে নেয়নি। আজ আমি তোমাকে নিয়ে করবো ফুলসজ্জা। আমিও তো তোমার দেয়া সিঁদুর স্মৃতিতে পড়তে চাই। তোমার দেয়া সিঁদুর স্মৃতিতে পড়ে ফুলসজ্জা করবো বলে আমি দুটো মালা কিনেছি। একটা তুমি আমায় পড়াবে আর আমি একটা তোমায় পড়াবো। তারপর আমাদের সেই ফুল
ফুলসজ্জায় ফুলসজ্জা হবে। আর সেই সজ্জাতে হবে তোমার আমার ফুলসজ্জা শিল্পী। আমি আজ এই নিশিরাতে আমি তোমার সঙ্গে মিলিতে যাব। আজ এই হবে তোমার আমার ফুলসজ্জা। আজ এই তোমার হাত ধরে আমি জাহান্নামে যেতে চাই শিল্পী, জাহান্নামে যেতে চাই। আবার বলছি, নাটা মল্লিক জিন্দাবাদ, শয়তান জিন্দাবাদ। ওই জিন্দাবাদ শুনে শুনে আমার কান ঝালা। ভাইয়া ভাইয়া ঝগড়া হচ্ছে, প্রতিবেশরা বলছে জিন্দাবাদ, পথে মিছিল হচ্ছে জিন্দাবাদ, আর পঞ্চায়েতের প্রধানের ঘরে টাকা ঢুকছে তাতেও জিন্দাবাদ। নেই না ছেলে রে বাবা, এই সারা যুগটা এমন পড়েছে না, পুরুষ রমণীর রূপ ধারণ করে আর রমণী পুরুষের রূপ ধারণ করে। এই যে দেখো কাণ্ড বাবু, রাতের বেলা তো দরজা খোলা পেয়ে বেশ তুমি ঘরের ভেতর ঢুকে পড়েছো, তা আমার কাছে কি জন্যে? দেখো কাণ্ড, এই আলোক ছা পঞ্চায়েত আমি পুরাণের বাঘের খুঁজে পেলাম না। তো পুরাণকে আমার দুধ খাবার জন্য তো মা না বলে একটা মাসি তো দরকার। বিয়ে নয় মানে বিয়ে, তুমি একটি মেয়েকে বিয়ে করতে চাও। তাই এই যে দেখো কাণ্ড বাবু, তোমার এই কাঁচা পাকা চুল দেখে তোমাকে কে বিয়ে করবে, আর তোমার ওই পরাণের কে মাসি হতে যাবে? বলি এই বয়সে তোমার চুলগুলো পাগলো কি করে শুনি? কাণ্ড, আরে চুল পেকেছে কি আমার সাধে, চুল পেকেছে আসোটা বলে কি হচ্ছে ভেজালে। কিসের ভেজালে? আর দেখো কাণ্ড, কিসের ভেজাল নাই বলো তো? কিসের ভেজাল নাই বলো তো? এই তেলে ভেজাল, এই দুধে ভেজাল, এই ছেলে ভেজাল, এই বিয়ে ভেজাল, এবং আমার পবিত্র প্রেম ভেজাল। তা হ্যাঁ গো, দেখো কাণ্ড বাবু, তোমার এখন বয়স কত? হিলো 40। এই কথাটা হিলো নাই বিলো। আরে হিলো আরে বিলো একই হলো। দেখো কাণ্ড, বলি আপনাকে যে আমি কি বলে সম্বোধন করি? আচ্ছা আপনাকে স্যার বলবো না ম্যাডাম বলবো? স্যার নয়, কথাটা হলো স্যার, আর ড্যাম ড্যাম নয় ম্যাডাম। শোনো, তুমি আজ থেকে আমাকে ম্যাডাম বলেই ডাকবে, বুঝলে? দেখো কাণ্ড, আপনাকে বাড়ি নিয়ে গেলে? হ্যাঁ, আমায় নিয়ে যাবে তো তোমার বাড়িতে? নিয়ে যাবে তো? এখনই নিয়ে যাবো, 100 বার নিয়ে যাবো। জানেন আমার শোনার নেই, আমরা দেখে চড়কে চড়কে উঠবে বাবা যে ঘরে বুড়িটা লচর পাটারে করে। আমি বুড়ি? ছুরি ছুরি ছুরি, আমি ডানা কাটা পড়ি, আর আমার নাম ঘড়ি ঘড়ি, কিন্তু আমি জুজু ধরি। লোকটা হচ্ছে একটা আস্ত পাগল। শিল্পী শিল্পী, আমি কোন শিল্পী দেখছি? শিল্পী সাথ ছিল স্মৃতিতে সিন্দুর পরে শ্বশুর বাড়ি যাবে, সেই শিল্পী না অন্য কোন শিল্পী? হায় রে সারা দুনিয়া নাটক করলি, তোমাকে আমি ভি প্যান্ট গেঞ্জি পরানো। এটাই তো জগৎ শান্তপ্রসাদ। একদিন তুমি আমাকে বলিয়াছিলে আমার সাথে তুমি চলিয়া যাবে, আর একদিন বলিয়াছিলে তুমি আমাকে প্যার করবে। আর একবার বলো না শিল্পী যে শান্তপ্রসাদ আমি তোমাকে ভালোবাসি। না না শান্তপ্রসাদ না, আজ আর আমি কাউকে ভালোবাসি না, আজ আমি শুধু নিজেকে নিজে ভালোবাসি। ওই শয়তান নাটা মল্লিকের আজ আমি বোন থেকে বউ হয়েছি, আমি সিঁদুর মুছে বউ। প্রত্যেক রাতে আমাকে তার সঙ্গে একই বিছানায় শুতে হয়, তার গলা জড়িয়ে ধরে আমাকে আদর করতে হয়, আমাকে যে তারই কথা মতো চলতে হয় শান্তপ্রসাদ। बस बस शिल्पी बस, ওই আগুন কহি বাত আমি শুনতে চাই না শিল্পী। আমি বলে যাচ্ছি ও শালার জান আমি নিয়ে নেব। ওই শালা নাটা মল্লিক, শালা কুত্তার বাচ্চা, শালা আমার বহিনকে নিয়ে শালা ভি ব্যবসা করছে। ওই
अरे हम ही शांता बसत साला शैतान का बाप আছে হে হে আমি শান্তা বসত আছে আর নিশাচর भी আছে নিশাচর भी আছে শান্তা মশা তোমার বৃথায় আস্ফলন কারণ তুমি যদি যাও পাতায় পাতায় তবে শয়তানটা যায় পাতার শিরায় শিরায় কাইতনের নাটা মল্লিক হচ্ছে একটা সুপার শয়তান ইয়েস নাটা মল্লিক সুপার শয়তান এ আমি কাকে দেখছি আমার রাজরাস্ত্রী শিল্পীকে না কোনো সিনেমার হিরোইনকে মাইরি তোমরা ভাই বোনে বেশ চালিয়েছো একেবারে রসে বসে আমার সঙ্গে কথা বলছি তোমার একটু লজ্জা করছে না লজ্জা লজ্জা থাকলে এই নাটা মল্লিকের সঙ্গে থাকতাম কোন এক মহান পুরুষের পদতলে আশ্রয় নিয়ে হরিনাম সংকীর্তন করতাম রাবিশ আই হেট ইউ কিংসু আই হেট শালা মেয়েটার বেশ এখনো কুলোর মতো ফনা আছে তো কথা বললে একেবারে গর্জে উঠে আরে ফোঁস করে ছবর মারলেও বীজ ঢালতে পারবে না কারণ আমার কাছে যে সব সাপিনে আছে তাদের বীজ দাঁতগুলো আমি আগে ভেঙে দিই উচ্ছ্বাসের উল্লাসের বীজ দাঁত তোলা হয়ে গেছে স্যার হ্যাঁ অলরেডি তাদের বীজ দাঁত আমি তুলে ফেলেছি এরপরে তোমাকে দিয়ে আমি দুটো বীজ দাঁত তুলবো একটা টপ্পা আর একটা টগরি ওই দুটো কোথাকার স্যার আরে এখানেরই তোমাকে তো বললাম একটা টপ্পা আর একটা টগরি ওই দুটোর বীজ দাঁত তুলে রাখার জন্য ঝুড়ি তৈরি করে রেখেছেন স্যার আপনি জানবেন ওই টগর উঠবে আপনার ওই রসকা দেওয়া পালঙ্কে আর তার সাথে থাকবে ওই নির্ঝরের বউ সেদিন আমাকে একটা ছোট্ট ধন্যবাদ দেবেন স্যার ছোট্ট ধন্যবাদ সেই শুভ দিন যেদিন আসবে সেদিন তোমার জন্য এক নয় 100 নয় থাকবে সহস্র ধন্যবাদ কোথায় আছো তাড়াতাড়ি আসছে নাই কেন এত ডাকছি তবে কি নিশ্চয় বাড়ির বাইরে গেছে তোমাকে তো এই খবরটা শোনাতেই হবে বলো নিমাইদা এমন ভাবে চিৎকার করছো কেন টগরি ভালো আছে তো হ্যাঁ গো তোমারই ভালো আছে ওর কিছু হয় নাই কিছু তাহলে হয় কি নাই তাহলে কি অন্য কোনো বিপদের সংকেত আছে এই নিমাইদা আলো ছায়া পঞ্চায়েতে বাস করে যদি বলো কোনো বিপদের সংকেত থাকবে লাই নির্ভয় তবে তবে তুমি কি এই কথা ঠিক কথা বলছো লাই গো নির্ভয় ওই শয়তান নাটা মল্লিক তোমার আর টপ্পার বুকে ছুরি বসাতে চাইছে গো এই কথা হিন্দল আমাকে বলে গেল ও এসে তোমাকে সব খুলে বলবে আমি জানি নিমাইদা ওই নাটা মল্লিকের দুর্নীতির বিরুদ্ধে আমি প্রতিবাদ করি বলেই ও আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় তোমাকে সচেতন করে দিয়ে যাচ্ছি নির্ভয় তুমি সাবধানে থাকবে সাবধানে মরলাই তবে এটা একটা বড় ঝড় উঠেছে ঝড় সেই ঝড়ে হয়তো লাটা থাকবে নয়তো আমরা শুধু যদি কোনোদিন পাই সারা লাটাকে ছাড়বো লাই নির্ঝরদা কি হলো হিন্দল আমার ভাই চিৎকার করছো কেন আমি এই মাত্র শুনে এলাম ওই নাটা মল্লিক আর হরেরাম হাজরা মেলে ওই উল্লাস আর উচ্ছ্বাসকে ওদের ধরে টেনে নিয়ে গিয়ে প্ল্যান করছে দেখি প্ল্যান তোমাকে আর টপ্পা দিকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া তুমি নিজের কানে এই কথা শুনে এসেছো হ্যাঁ নির্ঝরদা আমি নিজের কানে শুনে এসেছি আর ওরা বলছে কি বলছে তুমি নাকি একটা পঞ্চায়েতে বই বের করেছো হ্যাঁ করেছি তো আর সেই বইয়ে নাকি লেখা আছে পঞ্চায়েতের কোন কোন খাতে কত টাকা এসেছে এবং কি কি কাজ হয়েছে
হ্যাঁ হ্যাঁ, তাও তো লেখা আছে। ওরা বলেছে ওই বইয়ে নাকি মোটা অঙ্কের টাকা ওই নাট্টা মল্লিক আত্মসাৎ করেছে। শুধু তাই নয় হিন্দল, ওখানে লেখা আছে রাস্তা এবং নালা সংস্কারের সমস্ত টাকা ওই নাট্টা মল্লিক আত্মসাৎ করেছে। তাই ওরা চাইছে তোমাকে টপ্পাদিকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার, আর এই কাজের অস্ত্র হিসেবে ওই টপ্পাদির ভাই দুটোকে কাজে লাগাচ্ছে। আমি জানি হিন্দল, আমি জানি। জানো হিন্দল, ওই প্রতিবাদ করে আমার নেশা, তাই তাই আমি প্রতিবাদ করি। অন্যায় আর অসত্যের প্রতিবাদ। তাতে যদি আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, আমি চলে যাব। তবে বলে যাব, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীর ব্যর্থ ভিতর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবে যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। আমার দৃঢ় অঙ্গীকার, আমার বুকের রক্তে এই নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর আমি ইতিহাস। বিপ্লবী স্বামীর বিপ্লবী স্ত্রী হিসেবে আমিও বলছি ইন্দ্র, তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। টপ্পাদি তোমাকেও জানিয়ে যায়, ওই শয়তান অলক্ষ্যে আসছে, অরণ্যদাকে ঘর ছাড়া করেছে, নগরীর সর্বনাশ করেছে। এরপর তোমাদের দুজনের উপর সুদৃষ্টি পড়েছে ওই শয়তানের। আমি জানি হিন্দা, আমার ভাইরা সামান্য স্বার্থের জন্য আমাদের সর্বনাশের জন্য ছুটে চলেছে, কিন্তু পারবে না। আমার স্বামীর যদি কোনো মাত্র ক্ষতি হয়, তাহলে আমি রণমূর্তিতে জেগে উঠবো, শেষ করবো ওই অসুরকে। জানো হিন্দল, জানো, তোমার সাথে যদি আর কোনোদিন নাট্টা মল্লিকের দেখা হয়, তাহলে তাকে বলে দিও বিপ্লব কোনোদিন থেমে থাকে না। প্রথমে শুরু হয় ক্ষোভ, তারপর হয় বিক্ষোভ, তারপর শুরু হয় বিপ্লব। আর সেই বিপ্লবের আগুন আমি যে ছেলে দিয়েছি, তা দাও দাও করে জ্বলবে, দাও দাও করে জ্বলবে। আর সে যদি পারে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। আর আমিও জানি ওই শয়তানের হাত থেকে কিভাবে বেঁচে থাকতে হয়, তাই আমিও এই আলো ছায়া গ্রামে বেঁচে থাকবো। মুক্তির আলো জ্বলবে, কিন্তু ওই নাটার দল মুক্তির আলো জ্বালতে দেবে না অসময় দা। তারা আলো নিভিয়ে অন্ধকার আনতে চায়। আমরা মুক্তির আলো নিভিয়ে কালো অন্ধকার আনতে দেব না। নির্ঝর, তোমার পাশে আছে অসময়। আমি মাটি মঙ্গলের জন্য জনগণের সামনে দাঁড়িয়ে বলবো, নির্ঝর, এই পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে যে বই বের করছে তা ঠিক। আপনারা ক্ষুদিত নেড়ে লোক লেগে যে দিকে ভয় পাবেন না। নানামণিকে প্রশ্ন করে জানতে চান, 100 দিনের কাজে টাকা 20 দিন কাজ করে বাকি টাকা কোথায় গেল? ভিখারি প্রধানের বাড়ি অট্টালিকা হলো কি করে? অসময় যুবলীদের চাকরি দেওয়ার প্রমাণ দেখিয়ে তাদের কোথায় পাচার করা হয়? জনগণের কাছে অসময়দা যা বলে গেল, তার উত্তর তোমাকে দিতে হবে নাট্টা মল্লিক। আমি চললাম আর একটা ঝড়ের মুখে। হ্যাঁ, ঝড়। সে অরণ্য দশায় সে আসবে, ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে যাবে ওই শয়তানের দল। তারপরে জয়ের পতাকা উঠবে, চতুর্দিকে বাঁশির সুরে মানুষের কণ্ঠে ধ্বনিত হবে, সারে জয় হিন্দুস্তান আমার, হিন্দুস্তান আমার। আমি বলছি নির্ঝর, তুমি এগিয়ে চলো। আমি বলছি নির্ঝর, তুমি এগিয়ে চলো। নির্ঝর এগিয়ে যেতে যেতে পিছিয়ে আসতে শিখেনি। আমি ওই নাট্টা মল্লিক জানে না, আমি ও শান্ত নির্ঝর। ও কোথায় পা দিয়েছে? আমি ও শান্ত নির্ঝর। আমি ওই পাহাড়ের বুক থেকে ঝরতে ঝরতে প্রথমে সৃষ্টি করি নদী, তারপর মহানদী, তারপর ভাসিয়ে নিয়ে যায় হাজার হাজার গ্রাম, হাজার হাজার শহর। তখন আমি চিৎকার করে বলি, আমি চিরদুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি অভিশাপ প্রীতি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার।
আমি অনিয়ম শৃঙ্খল, আমি তলে যাই যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি বিং বাসবন ঝড় উঠেছে ঝড়, গোধূলির জীবন্ত এটা টলমল করছে ঝড়ের দাপটে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে প্রভু তুমি আমায় বাঁচাও, প্রভু বাঁচাও। কেন কেন সন্ধ্যাশ্রয়ে প্রবেশ করলে দুর্বিষয় রোগ? বলো প্রভু বলো, তুমি না বললো আমি জানি। আর কিছুদিন পরে গোধূলির জীবন থেকে সন্ধ্যা বিদায় নিয়ে চলে যাবে দূরে, বহু দূরে। গোধূলি একা হয়ে যাবে, একা হয়ে যাবে সে। ডাক্তার বাবু বলেছেন সন্ধ্যার ক্যান্সার হয়েছে। না না না, সন্ধ্যাকে জানো চলবে না, কারণ সে যে কোনো দিন বাঁচবে, যেন সে মৃত্যু ভয় নিয়ে না বাঁচে। ডাক্তার বাবু আবার বললেন পারেন তো একবার মুম্বাই কিংবা চেন্নাই নিয়ে যান, কিন্তু সেখানে নিয়ে গিয়ে সন্ধ্যার চিকিৎসা করাতে গেলে তো অনেক টাকার দরকার। যার স্বামীর পকেটে একটা পয়সাও নেই, সে তার স্ত্রীকে কিভাবে বাইরে নিয়ে গিয়ে দেখাবে? আজ আমি নিঃস্ব রিক্ত সর্বহারা, হয়তো হয়তো দুদিন পর ভিক্ষার দুই কাঁধে নিয়ে দরজায় দরজায় গিয়ে বলতে হবে তুমি ভিক্ষা দেবেন গো বাবু, তুমি ভিক্ষা। তাই যদি করতে হয় তো তাই যাব, মানুষের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে চাইবো। কেন চিন্তা করছো তুমি? হ্যাঁ গো, রাজা নলকেও তো মানুষের দরজায় দাঁড়িয়ে ভিক্ষে চাইতে হয়েছিল। একদিন রণবীর হরিশ্চন্দ্রকে ওই শ্মশানের কাজ করতে হয়েছিল, রামচন্দ্রকেও বনবাসে যেতে হয়েছিল। আবার শ্রীবৎস চিন্তার উপাখ্যান পড়তে পড়তে শুনেছি শ্রীবৎসকেও নাকি ভিক্ষের ঝুলি কাঁধে নিতে হয়েছিল বনবাসে গিয়ে। আমরাও না হয় তাই করব। বলো বলো, তুমি বলো না, আমরা নিশ্চয়ই পারবো, আমরা নিশ্চয়ই পারবো। আচ্ছা বলো না, তোমার কি হয়েছে বলো তো, কি হয়েছে? আজ কদিন ধরে দেখছি তুমি তুমি যেন কেমন অন্যমনস্ক হয়ে যাচ্ছে, একা 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 কেমন যেন চিন্তা করো। কি হয়েছে তোমার? ভাবি আমার ভাগ্যের কথা সন্ধ্যা, দুর্গোধূলি সন্ধ্যায় কোনদিন দুর্বিষয় ঝড় উঠতে দেখেছো? আমি দেখেছি সন্ধ্যা, আমি দেখেছি সেই সর্বগ্রাসী ঝড়ের দাপট। সেই ঝড়ে আমার স্নেহ মায়া মমতার কুড়ে ঘরটা শেষ হয়ে গেল সন্ধ্যা, শেষ হয়ে গেল। আমি সব বুঝি গো, আমি সব বুঝি। আমি দেখেছি তোমাকে। আমি দেখেছি তোমাকে যেদিন আমাদের অরণ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তুমি একটুখানি ঘুমিয়েছিলে, আর ঘুমের ঘোরে তোমাকে আমি চিৎকার করে বলতে দেখেছি, অরণ্য ফিরে আয়, ফিরে আয় অরণ্য। জানো সন্ধ্যা, কাল আমি তোমায় না জানিয়ে উল্লাস আর উচ্ছ্বাসের কাছে গিয়েছিলাম। কোনো মতে ওদের টিকাটা জোগাড় করেছিলাম। যে আমাকে ওদের টিকাটা দিয়েছিল সে নাকি বলেছিল প্রতি রবিবার নাকি ওরা বাড়িতে থাকে। তার মানে তুমি কালকে কলকাতায় গিয়েছিলে? কাল আমি কলকাতায় গিয়েছিলাম। ও, এতক্ষণে বুঝতে পেরেছি। তাই বুঝি তুমি ও পাড়ার ওই মঞ্জুর মাকে আমার কাছে রেখে গিয়েছিলে আমাকে দেখা করার জন্য, তাই না? ঠিক বুঝেছো। হ্যাঁ গো, ওরা ওদের কাছে আমার অসুস্থর কথা তুমি বলেছো? হ্যাঁ বললাম। নিশ্চয়ই ওরা আমাকে দেখতে আসবো বলেছে, তাই না? বলো না ওরা নিশ্চয়ই আমাকে দেখতে আসবো বলেছে। একেই বলে রক্তের টান। আমি যেমনি বললাম তোদের মায়ের শরীর খারাপ, অমনি দু ভাইয়ের মনে কি কষ্ট। বললো সামনের সপ্তাহে মাকে দেখতে যাব। আমাদের গর্ভধারিণী মা বলে কথা, দেখতে না গেলে হয়?
মাস্টার বাবু, আপনি না শিখিয়েছিলেন মিথ্যা কথা বলা মহাপাপ, আর সেই আপনি অবলীলায় জ্যাঠাইমার কাছে মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কথা বলছি? তুই তো জ্যাঠাইমার সামনে আমি মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছিস? তোর স্পর্ধা তো কম নয়। স্পর্ধা তো আমি আপনার কাছ থেকেই শিখেছি মাস্টার বাবু। তুমি তাহলে কাল কলকাতায় কি হলো? গিয়েছিলাম শ্রদ্ধা। আচ্ছা টগরি, আমি তো সত্যি কলকাতা গিয়েছিলাম, তবু তুই কেন বললি আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ মাস্টার বাবু, আপনি গিয়েছিলেন ঠিকই, কিন্তু শেষের কথাগুলো আপনি মিথ্যে কথা বলছেন। তুই কি করে জানলি? মাস্টার বাবু, আপনাকে হাওড়া স্টেশনে টিকিট কাটতে দেখে আমার সন্দেহ হয়, তাই তো আমি আপনার পিছু করি। তারপরে আমি একটা মুসলমান রমণীর কাছ থেকে একটা বোরখা চেয়ে নিই, ওখানেই পরে নিই, তারপর টিকিট কেটে আপনাকে আমি অনুসরণ করি। আচ্ছা মাস্টার বাবু, আপনারা যখন কথা বলছিলেন তখন কি মনে আছে একটা ফুলওয়ালি রমণীকে আপনি দেখেছিলেন? হ্যাঁ, তুই তাহলে সেই ছদ্মবেশী মুসলমান রমণী? হ্যাঁ গো, সত্যি করে তুমি বলো, কেন তুমি ওদের কাছে গিয়েছিলে বলো? আমি উল্লাস আর উচ্ছ্বাসের কাছে কিছু টাকা ধার চাইতে গিয়েছিলাম শ্রদ্ধা। নিজের সন্তানদের কাছে তুমি টাকা ধার চাইতে গিয়েছিলে? হ্যাঁ শ্রদ্ধা, আমি ওদের বললাম আমি টিউশনের টাকা থেকে ধীরে ধীরে তোদের টাকা সব পরিশোধ করে দেব, হাতে আমার এমন পয়সা নেই যে শ্রদ্ধার চিকিৎসা করাবো। তোরা তো জানিস না তোদের ভাইয়ের শরীর খুব খারাপ। আমার চিকিৎসার জন্য তুমি ছেলেদের কাছে হাত পাততে গিয়েছিলে? খুব খুব অন্যায় করেছো, খুব ভুল করেছো, খুব ভুল করেছো। আমি বিনা চিকিৎসায় তিলে তিলে মরে গেল, আমার ছেলেদের কাছে তুমি হাত পাতবে না, হাত পেতে ভিক্ষে চেবে না তুমি? কেন কেন চাইবে না? ওরা কি আপনাদের সন্তান নয়? মাস্টার বাবু কি ওদেরকে মানুষ করেনি? ওরে টগরি, সব বুঝি রে মা, সবই বুঝি, কিন্তু বয়স পড়লে যে মানুষ আর মানুষ হয় না রে। হ্যাঁ গো, ওরা তোমাকে আর কিছু বলেছে? ওরা আমায় অপমান করে তাড়িয়ে দিল। কি বললে তুমি? আমি বলছি, কারণ মাস্টার বাবু তোদের জন্মদাতা, তাই বলতে কষ্ট হবে। না রে টগরি, না, বলতে আমি পারবো। ব্যথা পেতে পেতে আমি যে পাষাণ হয়ে গেছি রে, তাই কারো গাল বন্ধ আর গায়ে বাঁধে না রে, গায়ে বাঁধে না। তুমি বলো, তুমি বলো, আমি যা সইতে পারছি না, আমি শুনবো, বলো, আমি শুনতে চাই, বলো ওরা কি বলেছে, বলো ওরা কি বলেছে, বলো। নিশ্চয়ই তোমাকে ওরা অপমান করেছে, বলো না, বলো। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস বলল, আজ আমাদের কাছে কেন এসেছো? যাও তোমার বড় ছেলে অরণ্যের কাছে যাও। আমার উল্লাস বলল, তোমরা আমাদের কেউ নাও, কেন চলে যাও এখান থেকে। হায় রে ভাগ্য। তারপর উচ্ছ্বাস আবার বলল, তোমাকে বাবা বলে ডাকতে ঘেনা হয়, কি বেঁচে এসেছো এখানে, কি করে সবার কাছে বলবো এই খেপা লোকটা আমাদের বাবা? হয়তো সবার কাছে আমাদের বলতে হবে এই খেপা লোকটা আমাদের বাড়ির পুরনো চাকর, কিছু সাহায্যের জন্য এসেছে। তোমাকে এত বড় কথা বললো না তোমাকে? কেন বলবে না? কারণ ওদের ভেতরে যে বিষাক্ত রক্ত বইছে, তাই তো মুখ দিয়ে বিষের মতো কথা বেরিয়ে আসছে। বলো, আমি কি এই চেহারায় এই পোশাকটা ওদের বড় করে তুলিনি, ওদের মুখে হাত তুলে দিই।